Hello, harbingers of the history. How is your everything going on? I believe you are well enough and pursuing your study properly, staying in your home. I am very much delighted to join you in this splendid online class. Today I will teach you pronoun referencing, and the most exciting matter in this lecture is we will learn it without using any rules. Dear knowledge seekers, sooth to say, if you attempt to understand the language, you shouldn't keep in mind the boring grammatical rules. Let's try to prove it. Here is an example of pronoun referencing. Firstly, it is the question. It is the question of pronoun referencing. Here it's say identify, চিহ্নিত করো the unclear pronoun references. অর্থাৎ আমরা জানি pronoun reference আসলে কি করতে হয়। কিছু pronoun থাকে, pronounগুলা what is pronoun? Pronoun is used for the substitution of noun. অর্থাৎ একটা নাউন থাকে, এই নাউনের পরিবর্তে যেটা বোঝানো হয় সেটাই হচ্ছে pronoun. এখন pronoun মাঝে মাঝে আনক্লিয়ার অর্থাৎ বোঝা যায় না যে কোন নাউনকে বোঝানো হয়েছে, যার কারণে একটা টেক্সট থাকে, এই টেক্সটের মধ্যে কতগুলো প্রোনাউন থাকে, এই প্রোনাউন কোন নাউনকে ইঙ্গিত করা হয় এইটাকে ক্লিয়ার করার জন্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং ব্যবহৃত হয়। দেখো আমি এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমাদের বোর্ড প্রশ্ন পরীক্ষায় যেভাবে আসে তোমরা এখানে খেয়াল করো যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা হচ্ছে এখানে প্যাসেজ, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটার মধ্যে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স আইডেন্টিফাই করতে হবে। প্রথমে তোমাকে চিহ্নিত করতে হবে অর্থাৎ কোন প্রোনাউনগুলো আনক্লিয়ার অর্থাৎ বোঝা যায় না। দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, নিচের প্যারাগ্রাফটায় হোয়ার নেসেসারি যেখানে দরকার প্রয়োজনীয়, রিরাইট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে আবার লিখতে হবে সো দ্যাট এই জন্য যে অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, সবগুলা প্রোনাউন রেফারেন্স যাতে বোঝা যায়। দেখো আমি রুলের ব্যবহার ছাড়া শুধু মিনিং অর্থ বোঝার আই অলওয়েজ এনকারেজ দ্য স্টুডেন্ট to try to understand the meaning, to try to understand the uses of language. দেখো তুমি শুধু ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবা, তাহলেই দেখবা যে তোমার রুল মনে রাখতে হবে না, তুমি প্রোনাউন রেফারেন্স ইজিলি সলিউশন করতে পারবা। এখানে খেয়াল করো দ্য ইজিপ্টিয়ানস হচ্ছে মিশরীয়রা। দ্য ইজিপ্টিয়ানস বিলিভ দ্যাট, মিশরীয়রা বিশ্বাস করত যে আফটার ডেথ, মৃত্যুর পরে, পিপল উড গো, মানুষরা চলে যায়, টু অ্যানাদার ওয়ার্ল্ড, অন্য একটা বিশ্বে। মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর মানুষ অন্য একটা পৃথিবীতে চলে যায়। দেখো এখানে এই সেন্টেন্সে কিন্তু কোনো আনক্লিয়ার কোনো কিছু নেই, যা বলা হয়েছে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপর দেখো ওয়ান থট দ্যাট, একজনে চিন্তা করে যে, হঠাৎ করে এখানে কিন্তু মিশরীয়দের কথা বলা হয়েছে, মিশরীয় কথা বলা হওয়ার পরে তারপরে আবার ওয়ানটা কিভাবে চলে আসলো, ওয়ানটা এখানে আসার কোনো কথা নাই। তাহলে দেখো এখানে প্রবলেমটা রয়েছে। তাহলে ওয়ান থট, এখানে ওয়ান থট হবে না, এখানে হবে দে থট। দেখো এর প্রথম যে সেন্টেন্স, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দ্য ইজিপ্টিয়ান। তাহলে আমি যদি এখানে দে দেই তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই দে দ্বারা ইজিপ্টিয়ানদেরকেই বোঝানো হচ্ছে। এখানে দেখো আরেকটা নাউন আছে পিপল, তাহলে এখানে ইজিপ্টিয়ান যারা, পিপল তারা, দে তারা, তার মানে ওয়ান হবে না, ওয়ান একজনকে বোঝানো হয়। আর এখানে তো পুরো ইজিপ্টিয়ানদের বিলিভের কথা বলা হয়েছে যে তারা কি বিলিভ করে, যার কারণে এখানে দে হবে। দে থট দ্যাট, তারা চিন্তা করত যে ইন দ্যাট ওয়ার্ল্ড, সেই পৃথিবীতে, পিপল স্টিল উড নিড, মানুষের এখনও দরকার, মেনি থিংস অনেক কিছু
হি হ্যাড অন দ্য আর্থ। এখানে দেখো হি হ্যাড অন দ্য আর্থ, এখানে হি হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার ব্যবহৃত হবে। এখানে দেখো হি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? ইজিপ্টিয়ানদেরকে বোঝানো হয়েছে। পিপল স্টিল উড, তাহলে মানুষের, স্টিল উড নিড, মানুষের দরকার। দেখো পিপল স্টিল নিড, পিপল একটা প্লুরাল, পিপল স্টিল নিড, মানুষের দরকার মেনি থিংস, অনেক কিছু, হি নিড। দেখো এখন হি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? হি হ্যাড অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে যাদের ওগুলা ছিল এগুলা তাদের মৃত্যুর পরেও দরকার হয়, এটা ইজিপ্টিয়ানরা বিশ্বাস করত। তাহলে দেখো হি, সে তো কোথা থেকে আসার এটা দরকার। এখন হি এটা বোঝানো হয়েছে ইজিপ্টিয়ানদেরকে, তার মানে এটা সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হবে। কারণ কি? এটা হি দ্বারা এখানে এই যে প্লুরাল মানে পিপল, ইজিপ্টিয়ান মানুষদেরকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে হি হবে না, এখানে হবে দে। দে হ্যাড অন দ্য আর্থ দেয়ার কিংস। এখানে দেখো প্রত্যেকটা এখানে সেন্টেন্সে দে আছে, তো এই সেন্টেন্সটা এখানে শেষ, তার আগে দেয়ার কিংস মানে এই যে দে মানে ইজিপ্টিয়ানস, তার মানে ইজিপ্টিয়ানস কিংস, তাইলে এখানে কোনো প্রবলেম নেই। দেয়ার কিংস তাদের রাজাদের, তাদের রাজাদের ছিল, হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স। তাহলে দেখো তাদের রাজাদের এই বাক্যের সাবজেক্ট খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে দেয়ার কিংস হচ্ছে সাবজেক্ট, তাইলে দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, তাদের রাজাদের অনেক বেশি আশ্চর্যজনক সম্পত্তি ছিল। দে লাভড অ্যান্ড রেসপেক্ট দেম। দেখো এখানে কিন্তু প্রবলেম রয়েছে, দে কারা? এখন দেখো তুমি যদি চিন্তা করো মিশরীয়রা এটা বুঝাবে না, কারণ কি? দেখো আগের সেন্টেন্সে কিন্তু দেয়ার কিং সাবজেক্ট হিসাবে আছে। এখন যার কারণে তুমি যদি দে দাও, দেটা যদি তুমি দেই রাখো, তাহলে দে দ্বারা মনে হবে যে দেয়ার কিংস, তাইলে দেয়ার কিংস লাভড দেম, এটা কিন্তু না, এটা হচ্ছে মিশরীয়রা তাদের রাজাকে ভালোবাসতো। তাহলে এখানে দেতে প্রবলেম রয়েছে। এখন দে কারা? দ্য ইজিপ্টিয়ানস, তাহলে দে দ্বারা বোঝাবে হচ্ছে দ্য ইজিপ্টিয়ান, লাভ অ্যান্ড রেসপেক্ট দেম কারা? দেয়ার কিং, দেয়ার কিংস ভেরি মাচ, তাহলে তারা তাদের রাজাকে বেশি ভালোবাসতো। তাহলে দেখো এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আর সব সময় তুমি প্রোনাউন রেফারেন্সিংয়ে তার আগের সেন্টেন্সটা খেয়াল করতে হবে, আর কোন ওয়ার্ডটা কাকে বোঝানো হয়। দেয়ার কিংস ভেরি মাচ, সো দে বেরিড দেম। এখানে দেখো আগের সেন্টেন্সে দ্য ইজিপ্টিয়ান আছে, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে এই দে দ্বারা এখানে ইজিপ্টিয়ানদেরকেই বোঝানো হয়েছে। আগের সেন্টেন্সের যে সাবজেক্ট পরের সেন্টেন্সের একই সাবজেক্ট এবং একই মানুষদেরকে বোঝানো হয়েছে, যার কারণে এই দেতে কোনো প্রবলেম নেই। তাহলে দে ব্যারিড মানে কবর দেওয়া, সমাহিত করা। দে ব্যারিড তারা কবর দেয়, দেম তাদেরকে, উইথ দ্য ডেড কিং তারা তাদেরকে কবর দেয় ডেড কিংয়ের সাথে। তাহলে ডেড কিংয়ের সাথে কাদেরকে কবর দেয়? আমরা জানি মিশরীয়দের বিশ্বাস মতে তারা তাদের রাজাদের সাথে তাদের যে সম্পত্তিগুলো ছিল এই সম্পত্তিগুলোকে আসলে কবর দিয়ে দিত, মানে যে পিরামিডগুলো রয়েছে এই পিরামিডের মধ্যে অনেক সম্পত্তি সহ এগুলা তাদেরকে কবর দিত। তাহলে দে মিশরীয়রা, এখানে কোনো প্রবলেম নেই, বেরিড দেম। উইথ দ্য ডেড কিং মৃত রাজার সাথে তারা কবর দিতে হচ্ছে তাদের সম্পত্তিগুলো, তাহলে এখানে প্রবলেম রয়েছে। তাহলে এই যে দেম, তাহলে দেম এখানে কি হবে? দে আর ওয়ান্ডারফুল, দে আর ওয়ান্ডারফুল ট্রেজার্স। তাহলে এখানে দেম দ্বারা বোঝাবে দে আর ওয়ান্ডারফুল ট্রেজার্স উইথ দ্য ডেড কিং, তাহলে তারা তাদের রাজাদের সাথে মানে রাজাদের সাথে তাদের সম্পত্তিগুলোকে কবর দিয়ে দিত। দেখো আমরা যে এটা সিলেকশন করলাম, দেখো আমরা কিন্তু রুলের ব্যবহার করিনি, জাস্ট মিনিংটা বুঝতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি যদি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো তাহলে তোমাকে গ্রামাটিক্যাল রুলগুলি এত বেশি মনে রাখতে হবে না। দেখো প্রোনাউন রেফারেন্সিংয়ের অ্যান্সার লেখার সিস্টেম হচ্ছে তুমি পুরো, দেখো আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি,
পুরো প্যাসেজটাকে তুমি আবার রিরাইট করতে হবে এবং যেখানে যেখানে তুমি সলিউশন করেছো, পরিবর্তন করেছো, তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। প্রোনাউন রেফারেন্সিংয়ে সবসময় 5টা কি 6টা, মাঝে মাঝে 7টা প্রবলেম থাকতে পারে। এবার দেখো আমি একবার এই আনসার প্যাসেজটা পড়ছি, দেখো এখানে কোনো প্রবলেম নাই। দ্য ইজিপ্টিয়ানস বিলিভ দ্যাট, ইজিপ্টিয়ানরা বিশ্বাস করতো, আফটার ডেথ, মৃত্যুর পরে, পিপলরা চলে যায় টু অ্যানাদার ওয়ার্ল্ড, অন্য একটা বিশ্বে। দেখো দেখে আমি পরিবর্তন করেছি, যার কারণে এখানে দের নিচে আমি এখানে আন্ডারলাইন করেছি। দে থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, সেই পৃথিবীতে, পিপল স্টিল উড নিড মেনি থিংস, মানুষের অনেক কিছু দরকার। দেখো এখানে দেটাকে পরিবর্তন করেছি, যার কারণে আমি এখানে দের নিচে আন্ডারলাইন করেছি। They had on the earth, their kings had many wonderful treasures. The Egyptians love and respect their kings very much. দেখো আন্ডারলাইন করা আছে, যেখানে আমি পরিবর্তন করেছি সব জায়গায় আন্ডারলাইন করা আছে। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষায় আন্ডারলাইন করে দিতে হবে, না হয় কিন্তু তুমি এখানে মার্ক পাবা না। দেখো এখন যদি তুমি প্রোনাউন রেফারেন্সটি কীভাবে সলিউশন করবা, ফর দিস রিজন ইউ হ্যাভ টু হ্যাভ সাম বেসিক নলেজ, কিছু বেসিক নলেজ তোমাকে জানতে হবে। তাহলে চলো 8 প্রকার প্রোনাউনের কিছু বেসিক নলেজ আমি তোমাদেরকে এখন দিব, এবং তারপরে আমি আরও কিছু কোশ্চেন সলিউশন এমনভাবে উইথ কমপ্লিট এক্সপ্লানেশন সহকারে এমনভাবে বুঝাবো যাতে তুমি প্রোনাউন রেফারেন্সিং খুব সহজে সলিউশন করতে পারবা উইদাউট নোয়িং এনি রুলস। লেটস ট্রাই। দেখো প্রোনাউন, আগে তো আমাদেরকে প্রোনাউন চিনতে হবে, না হয় তুমি কিভাবে প্রোনাউনগুলো বের করবা, আর এর সাধারণ ইউজেসগুলো জানতে হবে। দেখো প্রোনাউন হচ্ছে 8 অফ কাইন্ডস। প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, হোয়েন, হোয়াট। ইন্টারোগেটিভ আমরা ডব্লিউএস দ্বারা যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলো করার জন্য মূলত আমরা যেই প্রোনাউনটা, যে হুইজ ব্যবহার করি, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা প্রথমে এটার জন্য পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার জন্য আমি একটা টেবিল এঁকে দিব এবং এটা বুঝাবো, তারপর পার্সোনাল প্রোনাউন কমপ্লিট হয়ে যাবে। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন তেমন কিছু দরকার নেই। আমি শুধু এখানে তোমার প্রোনাউন রেফারেন্সিং করার জন্য প্রোনাউনের যতটুকু দরকার আমি ততটুকু শুধু আলোচনা করছি। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার। এখানে তুমি বুঝাবা যে ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো ইচ, এভরি, এগুলোর পর সিঙ্গুলার নাউন ব্যবহৃত হয়। সিঙ্গুলার এগুলোর পর হচ্ছে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হয়, এটা তোমার মনে রাখলেই হবে। তারপর ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এগুলোর পরে সিঙ্গুলার নাউন, আর এটার পরে হচ্ছে প্লুরাল নাউন। এগুলোর পর প্রোনাউন মানে প্লুরাল প্রোনাউন ব্যবহৃত হয়। আর সাস যদি থাকে এটার পরে একটা নাউন ব্যবহার করতে হয়। সাধারণত সাস যদি থাকে তাহলে ডিমনস্ট্রেটিভের কাজ হচ্ছে এগুলো যদি থাকে সেন্টেন্সে তাহলে এগুলোর পর একটা নাউন ব্যবহার করে এটাকে ক্লিয়ার করতে হয়। তারপরে দেখো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে হু দ্বারা এখানে ব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তিবাচক যদি কোনো কিছু বোঝানো হয় সেজন্য হু ব্যবহৃত হবে। আর হোয়াট, হুইজ, দ্যাট এগুলো বস্তুবাচকের জন্য ব্যবহৃত হয়। ওকে, তারপর রিসিপ্রোকাল প্রোনাউন, এটা তেমন বেশি দরকার নেই, তারপরে একটু শিখে রাখো। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে দুইজন, আর ওয়ান অ্যানাদার হচ্ছে অনেকের মধ্যে যদি কোনো কিছু দেওয়া বোঝায় তাহলে এটা। রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, এটা তেমন বেশি দরকার নেই। রিফ্লেক্সিভ হচ্ছে যদি কোনো শব্দের শেষে সেলফ অথবা সেলফস যুক্ত হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর এটাকে যখন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন এটা আমি এটা, এই ধরনের জোর দেওয়ার জন্য, যেমন আই মাই সেলফ ডু দিস ওয়ার্ক, আমি নিজেই, আমি এটা করেছি।
তাহলে জোর দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হয়। হচ্ছে নাম্বার 8 ইনডিফিনিট। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনি, সাম, মেনি, ফিউ, লিটল। এগুলোর পরে সাধারণত নাউন ব্যবহার করতে হবে, যেমন এনির পরে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটা ব্যবহার করা যায়। সাম, মেনি, ফিউ এগুলোর পর প্লুরাল নাউন ব্যবহার করতে হয়। আর লিটল এটার পরে হচ্ছে আনকাউন্ট নাউন ব্যবহার করতে হয়। এটার তেমন দরকার নেই। তাহলে এই মোটামুটি 8 প্রকার প্রোনাউনটা তুমি মুখস্থ করে ফেলো, তারপরেই দেখবা যে তুমি ইজিলি প্রোনাউন রেফারেন্সের সলিউশন করতে পারছো। আর হচ্ছে এখন আমি পার্সোনাল প্রোনাউনের একটা ছক দেখাচ্ছি, তারপরে আমি আবার সরাসরি বোর্ড প্রশ্নে চলে যাব। দেখো, প্রোনাউনের হচ্ছে মোট 5টা ফর্ম। এই 5টা ফর্ম পার্সোনাল প্রোনাউনের, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। প্রথম হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান। এখন দেখো সাবজেক্টিভগুলো কখন ব্যবহৃত হয়। সাবজেক্টিভগুলো ব্যবহার হয় হচ্ছে সাবজেক্টের স্থলে, অর্থাৎ সাবজেক্টের স্থলে যদি প্রোনাউনগুলো থাকে তাহলে আই ব্যবহার করতে হবে, অর্থাৎ এই চেহারার প্রোনাউনগুলো সাবজেক্টের স্থলে ব্যবহার করতে হবে। তাহলে আর কোথায় ব্যবহার করতে হবে? অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্বের পরে যে প্রোনাউনগুলো, সেই প্রোনাউনগুলো সবসময় সাবজেক্টিভ ফর্মে তোমাকে বসাতে হবে। অনেক সময় তোমরা ফেসবুকে পোস্ট দাও ইট ইজ মি, এটা কিন্তু আসলে শুদ্ধ না, ইট ইজ আই। কারণ কি, ইজ একটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যে ভার্বগুলো থাকবে, বি, বিং, বিং, যে প্রোনাউনগুলো থাকবে, এই প্রোনাউনগুলো সবসময় সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে সবসময়। আরেকটা হচ্ছে তুলনা বোঝাতে আমরা যদি দেন ব্যবহার করি, দেন তুলনা বোঝাতে যেমন আমরা দেন ব্যবহার করি, এই দেনের পরে অবশ্যই তোমাকে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখলাম কি সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের স্থলে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এবার অবজেক্টের স্থলে অবজেক্টিভ ফর্ম তুমি কোথায় ব্যবহার করবা? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে তোমার অবজেক্টের স্থলে। নাম্বার 1 হচ্ছে যদি অবজেক্টটা কোথায় থাকে? মেন ভার্বের পরে। তাহলে মেন ভার্বের পরে যদি প্রোনাউনগুলোকে এই চেহারায় ব্যবহার করতে হবে, যেমন আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, ওয়ান। এভাবে তোমাকে ব্যবহার করতে হবে। নাম্বার 1 হচ্ছে কি, অবজেক্টের স্থলে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে অবজেক্টের স্থলে বসাতে হবে। তারপর নাম্বার 2 হচ্ছে প্রিপজিশনের পরে, অর্থাৎ যদি কোনো প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে তোমাকে এই ফর্মগুলো, প্রোনাউনের এই ফর্মগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এবার দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ যখন, এরপরে অবশ্যই তোমাকে একটা নাউন ব্যবহার করতে হবে। নাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ মাই তুমি এগুলো একা ব্যবহার করতে পারবা না, এগুলোর পরে অবশ্যই তোমাকে একটা নাউন ব্যবহার করতে হবে। যেমন আই, মাই, উই, আওয়ার। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ওয়ান আর ওয়ান্স, ইটস। এখানে দেখো ইটসে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি নেই। অ্যাপোস্ট্রফি যদি থাকে তাহলে এটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, কিন্তু যদি পজেসিভ বোঝাবে তাহলে ইট এর পজেসিভ হচ্ছে ইটস। এবার দেখো পজেসিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত অবজেক্টের স্থলে ব্যবহৃত হয় এবং এর পরে কোনো নাউন ব্যবহৃত হয় না। তাহলে দেখো দিস পেন ইজ মাইন, দিস স্কুল ইজ আওয়ার্স, দিস পেন ইজ হার্স। তাহলে এই যে এগুলো হচ্ছে যে কোনো ভার্বের পরে অবজেক্টের স্থলে এগুলো ব্যবহৃত হবে। আর রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক এগুলো সাধারণত তেমন কোনো ব্যবহার নেই, এগুলো শুধু তোমার কোনটার কি হবে এটা শুধু মনে রাখলেই হয়ে যাবে। দেখো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ওয়ান শুড obey his, their
ওয়ান্স টিচার্স। দেখো এখানে কোনটা হবে? ওয়ান শুড একজনের উচিত, অবি মান্য করা, হিজ দেয়ার ওয়ান্স তাদের, ওয়ান্স একজনের, টিচার্সদেরকে মান্য করা। এখানে কোনটা হবে? এখানে দেখো ওয়ান যেহেতু সাবজেক্ট রয়েছে যার কারণে এখানে ওয়ান্স হবে। তাহলে এগুলো মনে রাখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে প্রোনাউন রেফারেন্সিংয়ের বোর্ড প্রশ্ন থেকে আমি প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে বুঝাবো, অর্থাৎ প্রত্যেকটা প্রোনাউন রেফারেন্সের কি পরিবর্তন হলো এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। Thank you for being with me, dear learners. I will teach you in my next class how to solve easily pronoun referencing. আর এটা তোমার বুঝতে হলে আজকের যে ক্লাসে আমি যেটা পড়িয়েছি সেটা খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে, তাহলেই আগামী ক্লাসে খুব ভালোভাবে পড়তে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।